আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে উন্নত হয় নাই, আমরা যে আসলে কোভিডের পরে কিছুই শিখিনি এবং শিক্ষাকে আমরা কোনো কাজে লাগাইনি, এটার বড় উদাহরণ আমি বলবো যে জুলাই বিপ্লবের যে আহতরা তারা আজকে পর্যন্ত তারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গাতে ঘুরছে, তার চিকিৎসা পাচ্ছে না। যদি আমরা একটা মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই, 24 to 25% যে অপুষ্ট বা স্ট্যান্ডার্ড বাচ্চা, এদেরকে স্ট্যান্ডার্ড রেখে আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। একটা স্বাস্থ্যবান জাতি ছাড়া কখনোই একটা দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব না। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে চাই এবং সাস্টেন করতে চাই, আমাদের অবশ্যই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। ব্র্যাকের যে গবেষণা বিভাগ, রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন, সেখানে আমি পরিচালক পদে আমি কাজ করতাম এবং সেখান থেকে আমি চলে গেলাম বিশ্ব ব্যাংকে, ওয়াশিংটন ডিসিতে। বিশ্ব ব্যাংকের কাজ করছে, কিন্তু আমার পরিকল্পনার কাজটা শেষ করে আমি যত তাড়াতাড়ি পারবো শেষ করবো করে আমি দেশে ফিরে আসতে চাই। দেশে ফিরে এসে আমি দেশের জন্য কাজ করতে চাই। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, উনি একটা জনসভা করতে মঠবাড়িয়া যাবেন, তাই আমি ওনার সফরসঙ্গী হয়েছিলাম ঢাকা থেকেই। এটা লঞ্চে আমরা গিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং জার্নি ছিল। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন দেশের কথা অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত অতিথি, যিনি ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের HQ অর্থাৎ ওয়াশিংটন ডিসিতে। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনাকে স্বাগত বাংলা ভিশনে। থ্যাংক ইউ মিস্টার রাব্বি। আমি আজকে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতেই জানতে চাইব, ছাত্র রাজনীতিতে আপনার হাতেখড়ি, তারপর বর্ণাঢ্য শিক্ষা জীবন, সেই সাথে আপনি বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং ইউনিভার্সিটির সাথে সম্পৃক্ত আছেন এবং ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। এই জার্নির পেছনে আপনার ইন্সপিরেশন কী ছিল? খুবই সুন্দর প্রশ্ন। আমার মনে হয় না আমাকে কেউ এই প্রশ্নটি আগে করেছে। আসলে ছোটোবেলা থেকেই আমি খেলাধুলা, সামাজিক কাজ এগুলোতে খুব উৎসাহী ছিলাম। আমি স্কুল জীবনেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত ছিলাম। আমার ঢাকা কলেজে আমার আসা হয়, এইচএসসি আমার ইন্টারমিডিয়েট ঢাকা কলেজে আমি পড়ি এবং ঢাকা কলেজের প্রথম দিকে আমরা আসলে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারিনি, কিছু নিষেধাজ্ঞা ছিল 75 পরবর্তী পরিস্থিতির জন্য। কিন্তু আমরা যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন আমার মনে আছে জাতীয় ছাত্র দল সর্বপ্রথম ঢাকা কলেজে অর্গানাইজড হয়। আমি এই অর্গানাইজেশনেরই একটা অংশ ছিলাম, প্রতিষ্ঠাতা যে নতুন কমিটি ঢাকা কলেজে হয়েছিল, তো ওইটার মাধ্যমেই আমার ছাত্র রাজনীতিতে হাতে করি এবং সেটা ধারাবাহিকতা আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম, বরিশাল মেডিকেল কলেজ, এবং সেখানে আমি তখন ছিল এরশাদ বিরোধী আন্দোলনের দামামা সারা দেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে অত্যন্ত সক্রিয় রোল প্লে করেছি এবং একসময় আমি জাতীয়তাবাদী ছাত্র দলের বরিশাল মেডিকেল কলেজ শাখার সভাপতি আমি হয়েছিলাম। তারপরে আমি চলে আসলাম ঢাকাতে। আমার খুব ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে একটু পড়াশোনা করা। ইন্টার্নশিপ শেষ করে আমি খাদ্য পুষ্টি ইনস্টিটিউট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আমি ভর্তি হলাম। 1 বছর একটা ডিপ্লোমা কোর্স ছিল। সেখানে আমি আসলে আমি বলবো এটা ছিল আমার জীবনের একটা চেঞ্জ মেকার, টার্নিং পয়েন্ট। কারণ এই নিউট্রিশন আমার আসলে খুব ভালো লাগলো এবং আমি ফলাফলও আমার খুব ভালো ছিল, যার ফলে ওই ডিপ্লোমা নেওয়ার পরপরেই আমি আসলে ফিলিপাইন্সে একটা মাস্টার্স প্রোগ্রামে আমি স্কলারশিপ পাই। সেখানে আমি চলে গেলাম, 2 বছরের প্রোগ্রাম ছিল। সেখান থেকে ফেরত আসার পরে আমি ব্র্যাকে আমার চাকরি জীবন শুরু করলাম একজন গবেষক হিসাবে। পুষ্টি এবং খাদ্য নিয়ে ছিল আমার গবেষণার বিষয় এবং জনস্বাস্থ্য নিয়েও গবেষণা করতাম। ব্র্যাকে কাজ করতে করতে আমি পিএইচডি করলাম। আমার পিএইচডি ছিল একটা জয়েন্ট প্রোগ্রাম, উমিও ইউনিভার্সিটি সুইডেনে এবং কর্নেল ইউনিভার্সিটি আমেরিকাতে, ইউএসএতে একটা জয়েন্ট প্রোগ্রাম ছিল। পিএইচডি করার পরে আমি আমার বাংলাদেশের কর্মজীবন আমি শেষ করি আসলে 2000 সালের দিকে। তারপরে আমি চলে গেলাম, লম্বা গল্প, আমি অত গল্প বাড়াবো না। প্রথমে গেলাম ব্যাংককে, সেখানে আমি জাতিসংঘের এফএওতে কাজ করলাম। সেখান থেকে আমি চলে গেলাম টরন্টোতে, আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে সহকারী অধ্যাপক হিসাবে আমি কাজ শুরু করলাম এবং সেখানে আমি একটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামেও কাজ করেছিলাম, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রিঙ্কল, সে সঙ্গে আমি পরে বলবো। আমি সেখানে টরন্টোতে আমি প্রায় 6 বছর ছিলাম। তারপরে আমি চলে আসলাম ভিয়েনাতে, অস্ট্রিয়াতে। আমি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে, ওখানে আমি পুষ্টিবিদ হিসাবে আমি কাজ করতাম। বছর দিয়ে কাজ করার পরে আমি খুব স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ফেরত এসেছিলাম আমার ব্র্যাকে। আমি ব্র্যাকের যে গবেষণা বিভাগ, রিসার্চ অ্যান্ড ইভ্যালুয়েশন ডিভিশন, সেখানে আমি
পরিচালক পদে আমি কাজ করতাম এবং সেখান থেকে আমি চলে গেলাম বিশ্বব্যাংকে ওয়াশিংটন ডিসিতে। 2009 আমি বিশ্বব্যাংকে জয়েন করলাম। রাজনীতিতে আসার যে আমার প্রধান ইন্সপিরেশন, অনেকেই আছে। আমার নিজের আম্মাও সবসময় চেতেন যে আমি মানুষের জন্য কিছু কাজ করি। সাধারণত মায়েরা রাজনীতি পছন্দ করে না, কিন্তু আমি জানি না, আমার বেলায় আম্মা এটা চেতেন। এক সময় যখন আমি বসে মেডিকেল কলেজে পড়ি, আমার মনে আছে আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া উনি একটা জনসভা করতে মঠবাড়িয়া যাবেন, তাই আমি ওনার সফরসঙ্গী হয়েছিলাম ঢাকা থেকেই। এটা লঞ্চে আমরা গিয়েছিলাম, খুব ইন্টারেস্টিং জার্নি ছিল। ম্যাডাম পিরোজপুরে জনসভা করলেন, ভান্ডারিয়াতে করলেন এবং বিকালে মঠবাড়িয়াতে জনসভা করলেন। ফেরার পথে আমরা লঞ্চে ফিরছি, রাত প্রায় 10টা বাজে, জ্যোৎস্না রাত। ম্যাডাম হঠাৎ করে লঞ্চের সামনে চলে আসলেন জ্যোৎস্না দেখার জন্য। নদীতে জ্যোৎস্না খুব ভালো লাগছিল, তা আমি পাশে দাঁড়িয়েছিলাম। উনি আমাকে ডাক্তার বলে ডাকতেন, ওনার ছেলের মতো ডাক্তার বলে ডাকতেন। এবং উনি একসময় বললেন যে শোনো, তোমরা যারা ছাত্রদল করো তারা আমার খুব প্রিয়, কিন্তু আমার একটা নির্দেশ এবং একটা উপদেশ আছে তোমাদের প্রতি। বিশেষ করে তোমরা যারা ডাক্তার এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছো, শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেবে এবং চেষ্টা করবে তোমার যে প্রফেশন সেটা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে, এবং তারপরে তোমরা ফেরত আসবে তোমরা দেশের সেবা করার জন্য। তাহলে তোমরা দেশের সেবা করার জন্য নিজেকে তৈরি করো। হ্যাঁ, ছাত্রদল করো, শুধুমাত্র দলই করো না, শিক্ষা তোমাকে লাভ করতে হবে। আমার মনে হয় যে আমার জীবনের চলার পথে বাদবাকি যে আমার শিক্ষা জীবন, কর্মজীবন, ওনার এই কথাটা সবসময় আমার কানে ভাসত। আমি ম্যাডাম এবার চিকিৎসার জন্য চলে গেলেন, উনি যাওয়ার 3 দিন আগেই আমি অনুরোধ করলাম ওনার সাথে আমি দেখা করব। আমি গিয়েছিলাম ওনার বাসায়, ওনাকে আমি এই কথাটা মনে করিয়ে দিলাম যে ম্যাডাম আপনি এই কথা আমাকে বলেছিলেন, এবং আপনার ওই কথাটা আমার জীবনে চলার পথে এবং আমার আম্মার যে ইন্সপিরেশন, আমার আম্মা এবং ম্যাডাম আমাদেরকে আসলে অনেক সাহস, শক্তি এবং একটা আলোর ঠিকানা আমাদেরকে জুগিয়েছে। এবং সেই ধারাবাহিকতা আমার মনে হয় আমি এখন বিশ্বব্যাংকের কাজ করছি, কিন্তু আমার পরিকল্পনার কাজটা শেষ করে আমি যত তাড়াতাড়ি পারবো আমি শেষ করবো, করে আমি দেশে ফিরে আসতে চাই। দেশে ফিরে এসে আমি দেশের জন্য কাজ করতে চাই এবং দেশের উন্নয়নের জন্য আমি বাদবাকি যতটুকু জীবনে আমি আমার কাজ করার ক্ষমতা আছে আমি আমার সময় কাজে লাগাতে চাই। আপনি দীর্ঘদিন ধরে নারী এবং শিশু পুষ্টি উন্নয়নে কাজ করছেন, তো শুরুতে আমরা একটু জানতে চাইবো আপনার একটা সফল উদাহরণ যেটা নারী এবং শিশু পুষ্টি উন্নয়নে বৈশ্বিক প্রভাব ফেলেছে। অনেকগুলো আমার কর্মজীবন আমি বললাম, আমি ব্রাকে কাজ করেছি, আমি ইউনিভার্সিটি অফ টরন্টোতে কাজ করেছি, আমি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিতে কাজ করেছি, বিশ্বব্যাংকে কাজ করেছি। কিন্তু আমি যদি দেখি যে কোন কাজে আমি আসলে সবচাইতে বেশি নিজের কাছে নিজে আমি আনন্দ পেয়েছি এবং আমার ভালো লেগেছে, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে ইউনিভার্সিটি অফ টরন্টোতে যখন আমি যোগ দেই, আমার কাজের অর্ধেক ছিল আপনার টিচিং, ছাত্রদেরকে পড়ানো, আর বাকি অর্ধেক ওখানে একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল মাইক্রোনিউট্রিয়েন্টের উপরে। এটার নাম হলো মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রিঙ্কলস। আসলে এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রিঙ্কলসটা আমাদের যে গ্রুপ, আমাদের যে রিসার্চ টিম ছিল, ডক্টর স্ট্যানলি ড্রটকিন ওনার নেতৃত্বে আমরা এই ইন্টারভেনশনটা আমরা আসলে ওখানেই আমরা তৈরি করি, ইন্টারভেনশনটা আমরা ডেভেলপ করি। তার কারণ হলো, এবং এটার ছিল বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের এনিমিয়া প্রতিরোধ করা এবং এনিমিয়ার ট্রিটমেন্ট করার জন্য। তার কারণটা হলো যে উন্নত বিশ্বে, বিশেষ করে আমেরিকা, ইউরোপে, মায়েরা সাধারণত বাচ্চাদের যে খাবার 6 মাস পরে তো তাকে শক্ত খাবার দিতে হবে, এই খাবারটা দোকান থেকে কেনে এবং এই খাবার সাধারণত তৈরি করে হাইঞ্জ, গারবার এরকম বহুজাতিক কোম্পানি, এবং খাবারগুলোতে প্রচুর পরিমাণে বাচ্চার জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, আয়রন সহ, আয়রন, জিঙ্ক, হ্যাঁ, এগুলো সহ অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে। কিন্তু আমাদের মতো দরিদ্র দেশে বা আমাদের মতো লোয়ার মিডল ইনকাম কান্ট্রিগুলোতে মায়েদের যে কালচার, প্র্যাকটিস, আর্থিক সামর্থ্য থাকলেও তারা সবসময় ঘরে শিশুর খাদ্যটা তৈরি করতে পছন্দ করে। তার ফলে যেটা হয়, শিশু খাদ্যটা শুধুমাত্র কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ দিয়েই তৈরি করে, যেমন চালের গুঁড়া অথবা গমের গুঁড়া, হ্যাঁ, বার্লি, হ্যাঁ, এগুলি দিয়ে তারা তৈরি করে। তার মধ্যে তেমন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে না, আয়রন, বিশেষ করে আয়রন, জিঙ্ক, যেটা শিশুর বৃদ্ধিতে হ্যাঁ সাংঘাতিক জরুরি, এগুলো থাকে না। তো আমরা ইউনিভার্সিটি অফ টরন্টোতে আমরা চিন্তা করলাম যে আমরা কিভাবে শিশুদের কাছে এই প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন এবং মিনারেল পৌঁছে দিতে পারি। এবং
এই চিন্তাটা মাথায় রেখে আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রিঙ্কলস নামে একটা নতুন প্রোডাক্ট আমরা আসলে ইনোভেট করলাম। এই প্রোডাক্টের যে প্রধান বৈচিত্র্য সেটা হলো যে এই প্রোডাক্টটা একটা ছোট্ট 1 গ্রাম পাউডার, এই পাউডারটা একটা শ্যাশের মধ্যে থাকবে, সিঙ্গেল সার্ভিং শ্যাশে, এবং এই পাউডারটা নিজস্ব কোনো গন্ধ বা নিজস্ব কোনো রং নাই। তো মা ঘরে যাই তৈরি করুক, যে ধরনের শিশু খাদ্য তৈরি করুক, শুধুমাত্র এর কনসিস্টেন্সিটা সেমি সলিড হতে হবে। হ্যাঁ, সেমি সলিড হতে হবে, যেমন খিচুড়ি। হ্যাঁ, সেমি সলিড হতে হবে। শিশুকে খাওয়ানোর ঠিক পূর্বে ওই শ্যাশেটা মা ছিঁড়ে ওই 1 গ্রাম পাউডার খাবারটায় মিশিয়ে দেবে। মিশিয়ে দিলে পরে ওই পাউডারটা খাবারে কোনো কিছু চেঞ্জ করবে না। হ্যাঁ, খাবারের গন্ধ বা খাবারের রং স্বাদ চেঞ্জ করবে না। তো শিশু খাচ্ছে তার নিয়মিত খিচুড়ি অথবা নিয়মিত অন্য যে কোনো খাবার, কিন্তু এই খাবারটা মাইক্রোনিউট্রিয়েন্টের দিক থেকে, ভিটামিন মিনারেলের দিক থেকে, বিশেষ করে খুব এসেনশিয়াল যেটা আয়রন এবং জিঙ্ক, হ্যাঁ, এই দিক থেকে শিশুর যে চাহিদা এইটা পূরণ করবে। তো আমার প্রধান দায়িত্ব ছিল এই নতুন যে ইন্টারভেনশনটা, এইটা বিশ্বের বিভিন্ন জায়গাতে নিয়ে রিসার্চ থেকে এটাকে কীভাবে পলিসিতে ট্রান্সলেট করা যায় এবং পলিসি থেকে কীভাবে লার্জ স্কেল ইন্টারভেনশনে ট্রান্সলেট করা যায়, এই কাজটা করা। তো ওই সময় আমি আফ্রিকা, এশিয়া, ল্যাতিন আমেরিকা, হ্যাঁ, বিশেষ করে সাউথ এশিয়াতে আমি বিভিন্ন দেশে গিয়েছি। বাংলাদেশে এই প্রোডাক্ট আমি প্রথম নিয়ে আসি 2004 সালে। আমার এখনও মনে আছে, আমি ব্রাক, তারপরে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এবং সরকারের প্রতিষ্ঠান আছে IPHN, ইনস্টিটিউট অফ নিউট্রিশন, পাবলিক হেলথ নিউট্রিশন, এদের কাছে আমি একটা প্রেজেন্টেশন দিই আমাদের এই নতুন ইন্টারভেনশন সম্পর্কে, এবং শেষ পর্যন্ত ব্রাক এটাকে স্কেল আপ করার সিদ্ধান্ত নেয়। রেনাটা ফার্মেসি ছিল, এখনও আছে বাংলাদেশে। আমরা টেকনোলজি ট্রান্সফার করি কীভাবে লোকালি এটাকে প্রডিউস করতে হবে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমি কথা বলেছি সোশ্যাল মার্কেটিং কোম্পানির যে প্রধান নির্বাহী তসলিম ভাইয়ের সাথে। উনি আমাকে জানালেন যে এখন বাংলাদেশে প্রতি বছর 50 মিলিয়ন শ্যাশে ওনাদের সোশ্যাল মার্কেটিং ব্র্যান্ড, ওটা হলো মনিমেক্স, এটা ওনারা বিক্রি করেন গরিব এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরে ওনারা বিক্রি করেন। এটা ওনাদের লক্ষ্য যে আগামী 2-3 বছরের মধ্যে এই বিক্রিটাকে আরও অনেক অনেক বেশি মাত্রায় নিয়ে যাওয়ার। এছাড়াও ব্রাক, আমি জানতাম, এখন জানি না এখনও করছে কিনা, তারা এই প্রোডাক্টটা ফ্রি অফ কস্টে, হ্যাঁ, তাদের যে স্বাস্থ্যসেবিকা আছে গ্রামে, তাদের মাধ্যমে মায়েদের কাছে বিতরণ করতে, সব মায়েদের 2 বছরের নিচে বাচ্চা আছে। তো আমি এখন পৃথিবীর বিভিন্ন দেশে যখন যাই, আমি প্রথমে জিজ্ঞেস করি এই মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রিঙ্কলস, ওরা বলে MNP, এই ইন্টারভেনশনের কী অবস্থা ওই দেশে। আমি শুনে আমার বুকটা খুব আনন্দ লাগে, গর্বে ভরে যায় যখন দেখি যে লাখ লাখ শিশু, 2 বছর কম বয়সী শিশু, তারা এই প্রোডাক্টের মাধ্যমে তাদের যে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করতে পারছে, এবং তাতে করে তাদের অ্যানিমিয়া প্রতিরোধ হচ্ছে এবং তাদের শিশু বৃদ্ধিতে অনেক সাহায্য করছে। তো আমার মনে আরও আমি অনেক লম্বা এই স্প্রিঙ্কলস নিয়ে কথা বললে আমার 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে যায়, আমি সেটা করব না, এখানে আমি শেষ করব। কোভিডের সময় আপনাকে আমরা বেশ সবর দেখেছিলাম, বিশেষ করে যখন বৈশ্বিকভাবে কোভিডের যে মহামারী আকারটা যখন ধারণ করে এবং পুরো বিশ্ব তার তাণ্ডব দেখছিল, উন্নত দেশের মতো বাংলাদেশের চিকিৎসার ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়ে সেই সময়টাতে। তখন আপনি এর দুর্বল দিকগুলো নিয়ে বেশ আলোচনা করছিলেন এবং লেখালেখিও করছিলেন, সেই সাথে আপনি অনলাইনেও বেশ অ্যাক্টিভ ছিলেন। সেই শিক্ষা থেকে আসলে আমরা কতটুকু শিখতে পেরেছি, এবং ভবিষ্যতে এই ধরনের আরেকটি মহামারী যদি আসে, সেক্ষেত্রে আমরা আসলে কতটুকু প্রস্তুত বলে আপনি মনে করেন? ভীষণ ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার জন্য কিছুটা পার্সোনালও বটে। তার কারণ হলো, আমাদের দর্শকদের অনেকেই হয়তো জানেন যে 2020-এর এপ্রিল মাসে আমার আম্মা কোভিডে উনি মারা যান, এবং ওনার মৃত্যুর একটা বড় কারণ ছিল মেডিকেল নেগলিজেন্স। উনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন, এবং যে কারণেই হোক আম্মাকে ওনারা ডিসচার্জ করে দেয়। ডিসচার্জ করে একটা কোভিড হাসপাতালে পাঠায়, সেখানে আসলে কোনো চিকিৎসাই আমার হয়নি। তো আমি তখন ক্যাম্বোডিয়াতে আমার পোস্টিং ছিল, এবং আমি তখন ক্যাম্বোডিয়া, লাও, ভিয়েতনাম, এই দেশগুলোর জন্য কোভিড তারা কীভাবে নিয়ন্ত্রণ করবে, কোভিড কীভাবে তারা কমব্যাট করবে, আমি যখন রিসোর্স মোবিলাইজেশনে ব্যস্ত, তখন আমার নিজের আম্মা মৃত্যু শয্যায়, এবং আমার শেষ পর্যন্ত মারা যান। তো আমি তখন আসতে পারিনি ট্রাভেল রেস্ট্রিকশনের জন্য, এবং আমার মনে হয় আমি ইমোশনাল হয়েই কিছুটা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে বিভিন্ন দুর্বল দিক, এগুলো আমি তুলে ধরবো, যাতে সরকার এগিয়ে আসে এবং তারা কিছু একটা করে। তো সেই করার উদ্দেশ্যেই আমি আমার আরও কিছু ডাক্তার
এবং লয়ার অন্যান্য প্রফেশনাল কিছু বন্ধুদের নিয়ে আমি একটা অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়া করালাম, নাম দিয়েছিলাম স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরাম, হেলথ সিস্টেমস ইমপ্রুভমেন্ট ফোরাম। এই ফোরামের মাধ্যমে আমরা সপ্তাহে একবার ওয়েবিনার করতাম। এই ওয়েবিনার আমি চেষ্টা করতাম দেশের বাইরে, দেশের ভিতরে যারা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে জানে ওনাদেরকে নিয়ে এসে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আমরা আলাপ করতাম। এটা হতে পারে হেলথ ফাইন্যান্সিং, হতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট, হতে পারে হেলথ ওয়েস্ট, মেডিকেল ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম বা হেলথ এডুকেশন। হ্যাঁ, আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতাম। আমি এই আলোচনাগুলো বিভিন্ন পত্রিকাতে আসলে ছাপানো হতো, প্রেস রিলিজ আকারে পাঠানো হতো এবং তারা ছাপাতো, যাতে করে একটা বিশাল জনগোষ্ঠী বুঝতে পারে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যাগুলো কী। কিন্তু খুবই দুঃখের ব্যাপার যে এই ব্যাপারটা বিগত সরকার, যে স্বৈরাচার সরকার, তারা ভালোভাবে নেয়নি। আমার পরিবার অনেক বিভিন্ন বিপদের মুখে পড়েছে। আমার ভাইরা চাকরি করে, তাদেরকে এনএসআই, হ্যাঁ, ডিজিএফআই, হ্যাঁ, তারা বিভিন্ন রকম প্রশ্ন করেছে যে ডক্টর জিয়াউদ্দিন হায়দারের উদ্দেশ্য কী, উনি কি বাইরে বসে তারেক রহমানের সাথে একসাথে হয়ে কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একটা গঠনমূলক সমালোচনাটাকে ওনারা ষড়যন্ত্র হিসাবে দেখেছেন এবং একটা পর্যায়ে আমার মনে হয় ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও কমপ্লেন গিয়েছে বাংলাদেশ সরকার থেকে, যার ফলে আমাকে ফর্মালভাবে মানা করে দেওয়া হয়েছে। কয়েকবারই আমাকে সতর্ক করা হয়েছে যে আমি যেন কোনো রকম সামাজিক সোশ্যাল মিডিয়াতে আমি বাংলাদেশ সম্পর্কে কোনো কথা না বলি, এবং এই কারণেই একটা পর্যায়ে আমাকে এটা বন্ধ করে দিতে হয়। কারণ আমি তো একটা প্রতিষ্ঠানে কাজ করি, একটা মাল্টিল্যাটারাল প্রতিষ্ঠানে আমি কাজ করি, আমার প্রতিষ্ঠানে কিছু নীতি নিয়ম আছে, তো আমাকে বন্ধ করে দিতে হয়। কিন্তু আমার অনেক বন্ধুর কাছ থেকে আমি অনেক পজিটিভ ফিডব্যাক পেয়েছি যারা হেলথ নিয়ে বাংলাদেশে কাজ করে, যে বাংলাদেশে অনেক বছরে অনেক কথা বলেও তেমন কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি, কিন্তু আমাদের যে ওই 1.5 বছরের মতো মনে আমরা এই ওয়েবিনারগুলো চালাতে পেরেছিলাম এবং কথা বলতে পেরেছিলাম, আমাদের কথাগুলো আসলে আমাদের এই বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি ওই সময় ছিল তাদের উপরে যথেষ্ট প্রভাব ফেলেছিল। কিন্তু তারা, দুঃখের ব্যাপার যে তারা এই প্রভাবটাকে নেগেটিভভাবে নিয়েছে, তারা এটাকে পজিটিভভাবে নিয়ে হেলথ সিস্টেমকে ইমপ্রুভ করার ব্যাপারে তারা তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তো আপনার প্রশ্নের শেষ প্রসঙ্গে আসি যে আমরা কতটুকু প্রস্তুত বাংলাদেশ। আমার মনে হয় যে আমরা মোটেই প্রস্তুত না। আমার মনে হয় না যে আমরা কোভিড থেকে কোনো কিছু শিখেছি। আমি যদি আমাদের হেলথ সিস্টেমের দিকে দেখি, বিশেষ করে উপজেলা থেকে শুরু করে জেলা এবং মেডিকেল কলেজ হসপিটালগুলোর দিকে তাকাই, হ্যাঁ, আমার মনে হয় না যে চিকিৎসা ব্যবস্থার তেমন কোনো উন্নতি হয়েছে বা উন্নতি করার জন্য তেমন কোনো পদক্ষেপ অতীতে নেওয়া হয়েছে বলে আমার মনে হয় না। তার জন্য আমার মনে হয় যে বর্তমান সরকার এই যে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের সময় যে যারা আহত হয়েছে, হ্যাঁ, তারা কিন্তু চিকিৎসা পায়নি। আমরা জানি যে ইন্টারন্যাশনাল কনভেনশন আছে যে আপনি যখন যে কোনো এমার্জেন্সি কেয়ার আপনি সিক করতে যাবেন, যে কোনো ডাক্তারের কাছে অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানে, আপনাকে কেউ কিন্তু ফেরত পাঠাতে পারে না। তাদের দায়িত্ব আপনাকে পূর্ণ চিকিৎসা দেওয়া। আপনি যদি চিকিৎসার খরচ মেটাতে নাও পারেন, তারপরে এটা তাদের দায়িত্ব আপনাকে চিকিৎসা দেওয়া। কিন্তু আমি জানি যে জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক তরুণী যারা চিকিৎসার জন্য গিয়েছিল তাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই, যার ফলশ্রুতিতে মৃত্যুর সংখ্যা বেড়েছে, অনেক হাজার হাজার আহত হয়েছে এবং আজকে পর্যন্ত আহতরা কষ্ট পাচ্ছে, তাদের চিকিৎসা ঠিকমতো চলছে না। এইটাও বলবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে উন্নত হয় নাই, আমরা যে আসলে কোভিডের পরে কিছুই শিখিনি এবং শিক্ষাকে আমরা কোনো কাজে লাগাইনি, এটার বড় উদাহরণ আমি বলবো যে জুলাই বিপ্লবের যে আহতরা, তারা আজকে পর্যন্ত তারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গাতে ঘুরছে, তার চিকিৎসা পাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে ইন মুভিং ফরওয়ার্ড, সামনে যদি আমরা এগোতে চাই এবং আমরা যদি দেশকে মধ্যম আয়ের দেশে আসলেই নিতে চাই, আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে এবং এই ব্যবস্থা উন্নতি করতে হবে। এছাড়া আমার মনে হয় না যে আমাদের সামনে আগানো তেমন সম্ভব। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলছেন, তো আমি জানতে চাইবো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে এবং সবার কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রধান সমস্যাগুলো আপনি কি মনে করছেন এই মুহূর্তে? আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আসলে সমস্যাগুলো বলার আগে আমি একটা কথা আমি বলতে চাই যে আমাদের কিছু কিছু ব্যাপারে সাফল্যও আছে। জি, আমি সেটা একটু বলে নিতে চাই, না হলে হয়তো আমার দর্শকরা ভাববেন যে আমি শুধু সমালোচনাই করছি। প্রাইমারি হেলথ কেয়ারে কিন্তু আমাদের ভালো সাফল্য আছে। পৃথিবীতে আমরা এটাকে অনেক সময় শোকেসিং করি।
যেমন আমাদের যে গড় আয়ু এখন 72 বছর বা 73 বছর, যেটা 1970 সালে ছিল মাত্র 52 বছর। গড় আয়ু অনেক অনেক বেড়েছে। আমাদের মাতৃ মৃত্যু হার প্রায় 68% শতাংশ কমেছে 1991-এর তুলনায়। এই পর্যন্ত প্রায় 68% আমাদের মাতৃ মৃত্যু হার কমেছে। আমাদের শিশু মৃত্যু হার 1990 সালে ছিল 9.4%, আজকে শিশু মৃত্যু হার 1.9%। তো আমাদের কিন্তু অনেক সাফল্য আছে। ফ্যামিলি প্ল্যানিং আমাদের অনেক সাফল্য আছে। আমাদের এখন বাংলাদেশে ফ্যামিলি প্ল্যানিং যে আমরা বলি কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, এটা অনেক অনেক বেশি আমাদের মতো অন্যান্য দেশের তুলনায়। তো এই সাফল্যগুলো আছে, কিন্তু আমরা হেলথ সিস্টেমের প্রধান পিলার 3টি। একটা হলো প্রাইমারি হেলথ কেয়ার। তো প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের মোটামুটি কম বেশি সাফল্য আছে, এবং এর জন্য শুধু সরকার না, আমাদেরকে অবশ্যই এনজিওদেরকে ধন্যবাদ দিতে হবে। ব্রাক বা গ্রামীণ ব্যাংক বা অন্যান্য যে বড় এনজিও, এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের মাঠকর্মীর অক্লান্ত পরিশ্রম, এটাকে আমাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। দ্বিতীয় পিলার আমাদের হেলথ সিস্টেমের হলো এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। আমাদের এমার্জেন্সি মেডিকেল সার্ভিস নিয়ে কথা বলি। আমি গত 2 সপ্তাহ আগে কথা বলেছিলাম আরেকটা টেলিভিশন চ্যানেলে, এবং সেখানে আমি বলেছি যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস আমাদের দেশে এক্সিস্টই করে না, আমরা যদি সেইভাবে দেখি। আমাদের যেটা আছে সেটা হলো একটা হাসপাতালে এমার্জেন্সি রুম, এমার্জেন্সি বিভাগ, কিন্তু এমার্জেন্সি মেডিকেল সার্ভিস বলতে প্রি হসপিটাল যে সার্ভিস, যে আমি যে আজকে রোড অ্যাক্সিডেন্ট হয় বা আমার যখন স্ট্রোক হয়, যে আমার যে জায়গাটায় আমার স্ট্রোক হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে হাসপাতালে পৌঁছানো যে পর্যন্ত এই সময় যে কেয়ারটা, এই কেয়ারটা আমাদের দেশে কিন্তু একেবারেই অনুপস্থিত। এবং যার জন্য আমরা আমাদের যে মৃত্যু হার, রোড অ্যাক্সিডেন্ট এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ, এই মৃত্যু হার কিন্তু আমরা 50 থেকে 60% কমাতে পারতাম যদি আমাদের প্রি হসপিটাল যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস এটা থাকতো। তবে সেকেন্ড পিলারের কথা বললাম, এটা অলমোস্ট আমাদের দেশে নন এক্সিস্টেন্ট। থার্ড পিলার আমরা বলি ডেফিনিটিভ কেয়ার। এর আওতায় আছে সেকেন্ডারি ট্রিটমেন্ট অ্যান্ড টার্সিয়ারি লেভেল ট্রিটমেন্ট। সেকেন্ডারি লেভেল ট্রিটমেন্ট হলো মূলত উপজেলা হসপিটাল, জেলা হসপিটাল, এরা সেকেন্ডারি লেভেল ট্রিটমেন্ট দেয়। এবং এই হসপিটালগুলো কী অবস্থা সেটা আমার মনে হয় যে আমার বেশি বলার দরকার নেই। এটা আমাদের দেশের জনগণ ভালো করেই জানে, যে তাদের কি দুরবস্থা হয় একটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গেলে বা একটা জেলা হসপিটালে গেলে। টার্সিয়ারি যে হসপিটালগুলো আছে আমাদের দেশের মেডিকেল কলেজগুলোর সাথে বিশেষ করে যুক্ত, যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বা পিজি হসপিটাল, আমি বঙ্গবন্ধু হসপিটাল বলবো না, এটা পিজি হসপিটাল, যে আছে, সেখানে যে স্পেশালাইজ যে ট্রিটমেন্টগুলো হয়, এখানকার অবস্থাও সাংঘাতিক খারাপ। আমাদের দেশে প্রাইভেট সেক্টর একটা বড় রোল প্লে করতেছে, যদিও নীতিমালা খুবই দুর্বল, কিন্তু 1980 সালের পর থেকে আমাদের দেশে প্রাইভেট সেক্টরের আস্তে 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 গ্রোথ হচ্ছে। এবং আজকে আমরা যদি দেখি যে আমাদের স্বাস্থ্য সেক্টর কত টাকার ব্যবসা, এটা কিন্তু আমাদের স্বাস্থ্য সেক্টর কিন্তু ইজ অলমোস্ট $7 বিলিয়ন, $6.64 to $7 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে যান, সিঙ্গাপুরে যান, থাইল্যান্ডে যান, আপনি দেখবেন যে বাংলাদেশি রোগীর ওখানে ভরে আছে। তার মানে এই 6 বিলিয়ন ডলারের আমি ফিগারটা জানি না, আমার মনে হয় যে 60 to 70% টাকাটা চলে যাচ্ছে দেশের বাইরে। এই যেহেতু আমাদের দেশের যে আমাদের সাধারণ জনগণ, তাদের অনাস্থা আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা, বিশেষ করে যে প্রাইভেট সেক্টরে যে হেলথ কেয়ার হচ্ছে, এখানে একটা বিশাল অব্যবস্থা কাজ করে। এখানে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন নাই, যার ফলে আমাদের রোগীরা তারা প্রেফার করে কিছু বেশি টাকা, বাড়তি টাকা যদি লাগেও বা তাদের বাড়তি ঝামেলাও হয়, তারপরে তারা দেশ থেকে অন্য দেশে যেয়ে তারা চিকিৎসা নিচ্ছে। তো এগুলো হলো আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বর্তমান যে চিত্র, এটা একটা আমি সামারি দিলাম। তো এই অব্যবস্থাপনার অনেক কারণ আছে। সে কারণটা শুরু হয় হেলথ ফাইন্যান্সিং থেকে। আমাদের যেমন আমাদের দেশে স্বাস্থ্য খাতে অ্যালোকেশন বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। আমাদের বর্তমানে অ্যালোকেশন জিডিপি 3%-এরও কম, কিন্তু যেটা হওয়া উচিত ছিল 5%-এর বেশি। অন্যান্য দেশে বা WHO-র যে সাজেশন 5%-এরও বেশি হওয়া উচিত। সো অ্যালোকেশন নিয়ে আমাদের প্রথম ঝামেলা। আমাদের দেশে যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটা বলি, যে আমরা নিজের পকেট থেকে খরচ করি, এইটাও বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য হাইয়েস্ট। সেটা হলো অলমোস্ট 74 to 75%
আপনার স্বাস্থ্যর উপরে যে আমাদের খরচ হয় তার 75%ই যায় নিজের পকেট থেকে, যার ফলে অনেক গরিব তাদের রোগে ভুগলেও তারা যথাযথ স্বাস্থ্যসেবা নিতে পারে না। সো এটা একটা বড় সমস্যা। ইনফ্রাস্ট্রাকচার অনেক সমস্যা আছে। আপনি হসপিটাল যদি আপনি গুলোতে যান, ওদের যে ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, এবং এগুলোর যে ম্যানেজমেন্ট, হ্যাঁ, এখানে অনেক ব্যাপক সমস্যা আছে। তো সমস্যার কথা বলছিলেন, আমি জানতে চাইবো যে এই সমস্যাগুলো সমাধান করতে বর্তমান কিংবা ভবিষ্যতের গণতান্ত্রিক সরকারের কি কি পদক্ষেপ নিতে পারে বা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে হিউম্যান রিসোর্স হেলথ, যেটা আমরা বলি যে স্বাস্থ্য খাতে যে যারা প্রফেশনাল, যেমন ডাক্তার, নার্স, আমাদের দেশে মেডিকেল এডুকেশন বা নার্সিং এডুকেশন, মিডওয়াইফারি এডুকেশন বা প্যারামেডিক্সের যে বিভিন্ন প্যারামেডিক্সের তাদের যে এডুকেশন, এখানে অনেক বড় বড় ধরনের সমস্যা আছে। আমার মনে হয় আমাদের ভিন্ন সেশন লাগবে এই মেডিকেল এডুকেশন বা অন্যান্য সমস্যাগুলো নিয়ে কথা বলতে। এছাড়াও আমাদের পারসেপশনগত বা আমাদের আচরণগত একটা বড় সমস্যা আছে আমাদের যারা হেলথ প্রফেশন আমরা যারা যুক্ত আছি। হ্যাঁ, আমরা মনে হয় যে একজন রোগীর সাথে আমার যে আচরণটা করা উচিত, হ্যাঁ, সে আচরণটা হয়তো আমরা করতে পারি না। আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারি না, আমরা রোগীর সাথে ঠিকমতো মেসেজ কমিউনিকেট করতে পারি না, যার জন্য চিকিৎসা শেষ যখন রোগী হাসপাতাল থেকে বেরিয়ে আসে তারা প্রায়শই খুব ডিসস্যাটিসফাইড হয়ে বেরিয়ে আসে। হ্যাঁ, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন খুবই দুর্বল। তো এগুলোর সমাধানের জন্য আমার মনে হয় যে ভবিষ্যৎ যে যারাই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক, আমাদের হেলথ সেক্টর নিয়ে অনেক চিন্তা করতে হবে, অনেক কাজ করতে হবে। অনেকগুলো অপশন আমাদের সামনে আছে যে আমরা কিভাবে হেলথ কেয়ারের অ্যাক্সেস বাড়াতে পারি, আমরা কিভাবে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বাড়াতে পারি, আমরা কিভাবে কোয়ালিটি অফ কেয়ার বাড়াতে পারি। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদের অনেক চিন্তা করতে হবে। একটা মডেল আমার মনে হয় যে আমরা একটু গভীরভাবে দেখার এখানে সুযোগ আছে, সেটা হলো ন্যাশনাল হেলথ সিস্টেম, NHS, যেটা ইউকেতে আছে। হ্যাঁ, এই মডেলটা আমরা দেখতে পারি। এখানে NHS এর মাধ্যমে যেটা করে, তারা সব জেনারেল প্র্যাকটিশনার এবং যারা সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেল কেয়ার দিবে তাদেরকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে। NHS মূলত ফান্ডেড বাই পাবলিক সেক্টর। হ্যাঁ, ট্যাক্সেশনের টাকা এবং ইন্স্যুরেন্সের টাকা NHSকে ফান্ড করা হয়, এবং প্রত্যেকটা জেনারেল প্র্যাকটিশনারের একটা নিজস্ব ক্যাচমেন্ট এরিয়া আছে। তো আমি যদি আমার যে কোনো ধরনের অসুখ হয়, আমার ফার্স্ট লেভেল এন্ট্রি হবে একজন জেনারেল প্র্যাকটিশনার। ওনার ক্যাচমেন্ট এরিয়াতে আমি থাকি, আমার ক্যাচমেন্ট যে আছে আমি তার কাছে যাব, আমাকে উনি প্রাথমিক ইনভেস্টিগেশন করবে। হ্যাঁ, যদি তার লেভেলে আমাকে ট্রিটমেন্ট দিতে পারে আমাকে ট্রিটমেন্ট দেবে, যদি না পারে, হ্যাঁ, উনি আমাকে প্রপার হসপিটালে আমার সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ারের জন্য আমাকে রেফার করবে। তো আমাদের দেশে এই যে আমাদের জিপি সিস্টেম, আমাদের কোনো জিপি সিস্টেম নাই। আমাদের ডাক্তাররা প্র্যাকটিস করে আইসোলেটেডভাবে, একজন এক জায়গাতে প্র্যাকটিস করে এবং তার রোগীর কাছে তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। রেফারেল সিস্টেম আমাদের দেশে নাই। হ্যাঁ, ডাক্তার সাহেব হয়তো রেফার করেন, কিন্তু ফার্দার যে ফলো আপ, হ্যাঁ, বা হাসপাতালে তার ট্রিটমেন্ট রোগী ঠিকমতো পেলো কিনা, তার প্রয়োজনীয় সেবা পাচ্ছে কিনা, হ্যাঁ, এইটার ফলো আপের কোনো সিস্টেম আমাদের দেশে নাই। তো আমাদের NHS এর আদলে যদি আমরা একটা রেফারেল সিস্টেম দাঁড় করাতে পারি, যেটা পাবলিকলি ফাইন্যান্সড হবে, এবং আমরা যদি সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স নিয়ে একটু চিন্তা ভাবনা করি, কিভাবে আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমানো যায়, বিশেষ করে গরিব যারা, হ্যাঁ, তাদেরকে আমরা কিভাবে ফ্রি চিকিৎসা দিতে পারি, হ্যাঁ, যাতে করে টাকার অভাবে কেউ চিকিৎসা পাবে না, ওই পরিস্থিতি আর দেশে থাকবে না। এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। হ্যাঁ, এবং তাতে করে হয়তো আমরা আমাদের স্বাস্থ্য খাতকে একটা ভালো কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, যেটা আগামী 20 বছর বা 30 বছরের যে আমাদের চ্যালেঞ্জ, সামনে যে বিভিন্ন নতুন ধরনের অসুখ বিসুখ আসবে, হ্যাঁ, বা এই যে যেমন NCD, নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলো কিন্তু এখন মহামারীর মতো এগুলো বাড়ছে। এই চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে মোকাবেলা করব, আমার মনে হয় সে ব্যাপারে আমরা তখন ভাবতে পারবো। বাংলাদেশের শিশু পুষ্টি উন্নয়নে আপনার পরিকল্পনা কি? এটা খুবই ইম্পর্টেন্ট একটা এরিয়া, এবং আমার এক ধরনের কাইন্ড অফ বাই কোর এরিয়া অফ এক্সপার্টিস। বিশ্বব্যাংকে আমি যখন ঢুকি, আমি একজন সিনিয়র নিউট্রিশন স্পেশালিস্ট হিসেবে ঢুকেছিলাম। তো বাংলাদেশে বর্তমানে আমরা যদি শিশু পুষ্টির অবস্থা দেখি, এখানে প্রায় প্রতি 4 জন
মধ্যে একজন 5 বছরের নিচের শিশু অপুষ্টিতে ভুগছে। এবং আমি অপুষ্টি যখন বলবো, আমি মূলত এখানে মিন করছি স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং হলো বয়সের তুলনায় খাটো। আমি স্ট্যান্ডিংটার উপর বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ আমি একজন উন্নয়ন কর্মী নিজেকে মনে করি, এবং স্ট্যান্ডিংয়ের সাথে উন্নয়নের, সেটা ব্যক্তি উন্নয়ন এবং জাতির উন্নয়নের সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। যদিও আমরা স্ট্যান্ডিংকে হাইট ফর এইজ আমরা উচ্চতা দিয়ে মাপি, হ্যাঁ, কিন্তু স্ট্যান্ডিংয়ের যে মূল সমস্যা সেটা হলো ব্রেইন ডেভেলপমেন্ট। একজন স্ট্যান্ডার্ড বাচ্চার ব্রেইন গ্রোথটা কম্প্রোমাইজড হয়। বিশেষ করে বাচ্চা যখন মায়ের পেটে থাকে, মায়ের পেট থেকে শুরু করে বাচ্চা যখন 2 বছর বয়স, এই পর্যন্ত যদি বাচ্চার যদি অপুষ্টিতে ভোগে, বা এই সময় যদি বাচ্চা ব্যাড হাইজিন স্যানিটেশনের কারণে যদি তার রিপিটেড ইনফেকশন হয়, তাহলে পরে এই বাচ্চার ব্রেইন একটা অন্য আরেকটা বাচ্চা যে অপুষ্টিতে ভোগে না, হ্যাঁ, তার মতো ফুললি ডেভেলপড হয় না। তাতে করে এই বাচ্চার বারবার রোগে ভুগবে, হ্যাঁ, তাতে করে হাউস হোল্ড তাদের হেলথ এক্সপেন্ডিচার বেড়ে যাবে। এই বাচ্চা স্কুলিংয়ে ডিলে হবে, হ্যাঁ, যে তার হয়তো 5 বছর বয়সে গ্রেড 1-এ যেতে পারতো, তাহলে তো 6 বছর বয়সে সে গ্রেড 1-এ যাবে, 1 বছর হয়তো ডিলে হবে। এবং স্কুলে যাওয়ার পরে বাচ্চার যে পড়াশোনা শেখার যে সামর্থ্য, হ্যাঁ, এই সামর্থ্যটা কমে যাবে। আমরা বলি ডিলেড লার্নিং, হ্যাঁ, বা কোয়ালিটি অফ এডুকেশন আমাদের দেশে কিন্তু একটা বড় সমস্যা। আমাদের ইন টার্মস অফ নাম্বার হয়তো সবাই ওভার 95% প্রাইমারি এডুকেশন কমপ্লিট করতেছে, হ্যাঁ, কিন্তু আপনারা যদি তাদের কোয়ালিটি অফ এডুকেশন দেখেন, হ্যাঁ, দেখবেন যে তাদের কোয়ালিটি অত্যন্ত কম্প্রোমাইজ। এবং আমি মনে করি, যেহেতু আমি স্বাস্থ্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, পুষ্টি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, অপুষ্টি বা স্ট্যান্ডার্ড ব্রেন গ্রোথ, হ্যাঁ, একটা বড় কারণ এই কম্প্রোমাইজ কোয়ালিটি অফ এডুকেশন। সো আমরা যদি আমাদের বাংলাদেশকে যদি আসলে একটা সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়তে চাই, যদি আমরা একটা মধ্যমায় দেশে পরিণত করতে চাই, এই 24 to 25% যে অপুষ্ট বা স্ট্যান্ডার্ড বাচ্চা, এদেরকে স্ট্যান্ডার্ড রেখে আমরা কখনোই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের দেশে অতীতে অনেক রকম প্রকল্প নেওয়া হয়েছে এই অপুষ্টি দূর করার জন্য, কিন্তু এর প্রধান সমস্যা হলো যে অপুষ্টি হয় বিভিন্ন কারণে। কোনো কারণগুলো হলো হেলথ সেক্টরে, কোনো কারণগুলো এগ্রিকালচার সেক্টরের, কোনো কারণ সোশ্যাল প্রোটেকশন সেক্টরের, কোনো কারণ ওয়াটার স্যানিটেশন এই সেক্টরের। কিন্তু আমাদের দেশের প্রকল্পগুলো আগে অতীতের সবগুলোই নেওয়া হয়েছে মূলত হেলথ সেক্টরে, যার ফলে অন্যান্য যে সেক্টরগুলো আছে তারা এই প্রকল্পের মধ্যে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারে নাই, যার ফলে স্ট্যান্ডিং প্রিভেনশনের জন্য যে ইন্টারভেনশনগুলো দরকার, কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ দরকার, এইটা আমাদের আসলে ওই কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ কখনোই নেওয়া হয় নাই। আর একটা সেকেন্ড যে লিমিটেশনটা আমাদের দেশে হয়েছে সেটা হলো আমরা বলি কাভারেজ। বিভিন্ন ইন্টারভেনশনের যে কাভারেজের দিকে আমরা তাকাই, হ্যাঁ, আমাদের দরকার পুরা দেশের সব বাচ্চা যাদের বয়স 2 বছরের কম, হ্যাঁ, তাদের কাছে পৌঁছাতে হবে, কিন্তু কাভারেজ আমাদের খুবই নগণ্য প্রয়োজনের তুলনায়। এবং তার একটা কারণ হলো আমাদের সমন্বয়হীনতা। এই যে বিভিন্ন সেক্টর, বিভিন্ন মিনিস্ট্রি, তাদের মধ্যে সমন্বয়হীনতা, ডোনারদের সাথে আমাদের একটা বড় সমন্বয়হীনতা, এবং আমাদের ফান্ডিংটা সাংঘাতিক ফ্র্যাগমেন্টেড। হ্যাঁ, একটা ডোনার হয়তো আজকে মনে করলো আমরা একটা ইন্টারভেনশনকে আমরা ফাইন্যান্স করব, কিন্তু একটা বাচ্চার স্ট্যান্ডিং যদি আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে একই সাথে যে কারণে বাচ্চাটার স্ট্যান্ডিং হচ্ছে ওই কারণগুলোকে রিভার্স করার জন্য প্রত্যেকটা ইন্টারভেনশন একই সময়ে একই সাথে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এরকম সমন্বিত প্রোগ্রাম আসলে আমাদের দেশে অতীতে হয় নাই। তো আমার যেটা প্রস্তাবনা থাকবে সেটা হলো বিশ্বের কয়েকটা দেশে আমরা এই ধরনের মডেল, আমরা বলি মাল্টি সেক্টরাল কনভার্জেন্স মডেল, যেখানে যে সেক্টরগুলো ইম্পর্টেন্ট, যেমন হেলথ, এগ্রিকালচার, সোশ্যাল প্রোটেকশন, এডুকেশন অ্যান্ড ওয়াশ, অন্তত এই 5টা সেক্টর তারা একসাথে কাজ করবে। হেলথ ঠিক করে নেবে যে হেলথ সেক্টর কোন ইন্টারভেনশনের জন্য রেসপন্সিবল, এগ্রিকালচার কোন ইন্টারভেনশনের রেসপন্সিবল, এরকম অন্যান্য যে 3টা সেক্টর যেমন ওয়াশ, তারা কোন ইন্টারভেনশনের রেসপন্সিবল, তারা ইন্টারভেনশনগুলো একই জিওগ্রাফিক এরিয়াতে, যেমন সিলেট, আমাদের দেশে সিলেটে স্ট্যান্ডিং সবচেয়ে বেশি। সিলেটের স্ট্যান্ডিং রেট হলো আমার মনে হয় 40%-এরও বেশি, যেখানে ন্যাশনাল অ্যাভারেজ 25%। হ্যাঁ, তো যেমন সিলেট জেলাতে
যদি আমরা সিদ্ধান্ত নেই যে আমরা স্ট্যান্ডিং প্রিভেনশনের জন্য আমরা সমন্বিত প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করব, তাহলে এই 5টা সেক্টর একসাথে কাজ করবে, একই জায়গায় কাজ করবে। সো একই জিওগ্রাফিক এরিয়াতে প্রত্যেকটা ইন্টারভেনশনকে কনভার্স করতে হবে, এই জন্য আমরা বলি কনভার্জেন্স। তো এই ধরনের সমন্বিত প্রোগ্রাম নিতে হবে এবং তার জন্য আমাদের একটা ইনস্টিটিউশন স্ট্রাকচারও লাগবে। আমাদের দেশে স্ট্রাকচার একটা আছে, আমরা বলি ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, কিন্তু অ্যাগেইন এই কাউন্সিলটা হেলথ মিনিস্ট্রির অধীনে, এবং হেলথ মিনিস্ট্রির অধীনে হওয়ায় তাদের যে ক্যাপাসিটি টু কনভিন আদার সেক্টর এটা কিন্তু সাংঘাতিক লিমিটেড, অথবা অলমোস্ট অ্যাবসেন্ট, নন এক্সিস্টেন্ট। তারা পারে না অন্য সেক্টরকে কনভিন করতে। সো আমাদের সামনে এগোতে হলে পরে আমাদের এই ইনস্টিটিউশনাল স্ট্রাকচারকে চেঞ্জ করতে হবে। আমাদের ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলকে একটা ট্রু মাল্টি সেক্টর কাউন্সিল, হাই লেভেল কাউন্সিল পরিণত করতে হবে, যাতে করে এই যে 5টা সেক্টরের কথা বললাম তাদের সাথে একই সাথে কাজ করার, তাদেরকে সমন্বয় করতে পারে, এটা করতে হবে। আমাদের অ্যাডিকুয়েট ফাইন্যান্সিং লাগবে। আমার মনে হয় অনেক ডোনার ইন্টারেস্টেড, ওয়ার্ল্ড ব্যাংক সহ অনেক ডোনারই এগিয়ে আসবে, এবং বাংলাদেশ সরকার এখন তাদেরও ফিসক্যাল স্পেস আস্তে আস্তে বাড়ছে, তারাও অর্থায়ন করতে পারবে। আমাদের ফাইন্যান্স দিতে হবে, এবং এই ইনস্টিটিউশনাল স্ট্রাকচার এবং ফাইন্যান্সিং এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড রিডাকশনে ট্রান্সফর্ম করতে চাই, আমাদের সামনে একটা খুব ভালো একটা প্ল্যান লাগবে স্টার্টিং প্রিভেনশনের জন্য। তো আমার মনে হয় যে ভবিষ্যতে যে সরকার যারাই ক্ষমতায় আসুক, তারা এই পুষ্টি উপরে অত্যন্ত জোর দিবে। বিশেষ করে এই খর্বাকায় বাচ্চা আমরা আর দেখতে চাই না, আমরা চাই একটা উন্নত জাতি, উচ্চতায় বেশি, এবং সবচেয়ে বড় কথা ব্রেইন, তাদের স্মার্ট ব্রেইন হবে, যাতে করে আমরা একটা সুন্দর বাংলাদেশ, সামনে আধুনিক বাংলাদেশ করতে পারি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে প্রযুক্তি কিভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? অত্যন্ত সুন্দর প্রশ্ন। এখন তো ডিজিটাল যুগ, এবং আমি শুনলাম আপনি ইউ আর দ্য ডিজিটাল হেড অফ বাংলা ভিশন। তো আমরা এতদিন ইন্টারনেট নিয়ে কাজ করেছি, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছে। আমার মনে হয় যে আমাদেরকে ভাবতে হবে যে কীভাবে আমরা ডিজিটাল টেকনোলজি এই বেনিফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। হ্যাঁ, প্রথমে টু ইমপ্রুভ কোয়ালিটি অফ কেয়ার, টু ইমপ্রুভ প্রোগ্রাম ম্যানেজমেন্ট, অ্যান্ড টু ইমপ্রুভ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন। এই মুহূর্তে আমার কাছে যে লো হ্যাঙ্গিং ফ্রুট, এই মুহূর্তে যেটা আমরা করতে পারি, একটা করতে পারি কোয়ালিটি অফ কেয়ার বাড়ানোর জন্য। আমাদের দেশে কোনো প্যাশেন্টদের জন্য একটা ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম নাই। আমাদের এখন প্রত্যেক নাগরিকের কিন্তু একটা ন্যাশনাল আইডি আছে। এই ন্যাশনাল আইডিকে উপরে উই ক্যান বিল্ড অন দিস, এবং আমরা কিন্তু প্রত্যেকটা প্যাশেন্টের জন্য ইউনিক মেডিকেল রেকর্ড আমরা ক্রিয়েট করতে পারি, যেটা বিশ্বের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা যেসব দেশে আছে সব জায়গাতেই এই সিস্টেমটা আছে। তাতে করে যেটা হবে, আজকে যদি আমি একজন অসুস্থ অবস্থায় কোনো একটা হসপিটালে যাই, আমাকে কি ট্রিটমেন্ট দেওয়া হলো, বা আমার কি ডায়াগনোসিস হলো, আমাকে কি ট্রিটমেন্ট দেওয়া হলো, এটা তো রেকর্ডেড থাকছে। এবং তারপরে আমি যদি ঢাকার বাইরে, সে রাজশাহীতে আমি আরেকটা মেডিকেল কলেজে যাই, বা আমি একটা জেলা হসপিটালে যাই, আমার যে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, যেমন আমার ন্যাশনাল আইডি নাম্বার, এটা যখন পাঞ্চ করা হবে, তখন আমি অতীতে আমার কি অসুখ হয়েছিল, আমি কি ট্রিটমেন্ট পেয়েছি, এগুলো কিন্তু ডাক্তার সাহেবের সামনে স্ক্রিনে চলে আসবে। তাতে করে যে ট্রিটমেন্ট, তার যে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট বা দ্য কোয়ালিটি অফ কেয়ার, এটা কিন্তু ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করবে। তো আমার মনে হয় যে এইটা একটা বড় জায়গা। আমার মনে হয় না যে এর জন্য খুব বেশি এফোর্টেরও প্রয়োজন আছে, কারণ আমাদের টেকনোলজি এখানে আছে। ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড বিভিন্ন দেশে যেখানে ইমপ্লিমেন্ট হয়েছে, ওখান থেকে আমরা খুব ইজিলি শিখতে পারি তারা কিভাবে এটা করেছে, এবং এটা আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইটা আমার মনে হয় যে ডিজিটাল টেকনোলজি যদি আমরা কাজে লাগাতে চাই ইন হেলথ সেক্টর, আমি প্রথমেই শুরু করব এই ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড দিয়ে। তারপরে আছে যে পুষ্টির ক্ষেত্রে অনেক পুষ্টির অনেক ইন্টারভেনশনে কিন্তু আসলে বিহেভিয়ারাল চেঞ্জ, হ্যাঁ, কীভাবে আমরা মা বা একজন যে কেয়ার দেয় বাচ্চাকে, হ্যাঁ, তার বিহেভিয়ারকে আমরা কীভাবে চেঞ্জ করব, তার প্র্যাকটিসকে আমরা কীভাবে চেঞ্জ করব। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সেলফোন এখন ঘরে ঘরে আছে, এই সেলফোনের মাধ্যমে, স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা অনেক রকম মেসেজিং করতে পারি, হ্যাঁ, অনেক রকম মেসেজ তাদের কাছে পৌঁছানো যেতে পারে। বা ফর এক্সাম্পল ইমিউনাইজেশনের ক্ষেত্রে কখন বাচ্চাকে আবার সেকেন্ড ভিজিট বা থার্ড ভিজিটের জন্য তাকে হেলথ সেন্টারে আসতে হবে, হ্যাঁ, এটা রিমাইন্ড করা যেতে পারে।
হ্যাঁ, আপনার সেলফোনের মাধ্যমে এইভাবে আমরা ডিজিটাল টেকনোলজি ইউজ করে আমরা যে হেলথ সার্ভিস ডেলিভারি, হ্যাঁ, এবং তার কমপ্লায়েন্স, হ্যাঁ, এটাকে আমরা বাড়াতে পারি। তারপরে তৃতীয়ত আমি কিছু আগে আমি এনসিডির কথা বলেছিলাম, নন কমিউনিকেবল ডিজিজ, ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস এবং হাইপার টেনশন। তো এক ব্যক্তি যখন একবার ডায়াবেটিসে ডায়াগনোসড হয় বা হাইপার টেনশনে ডায়াগনোসড হয়, তখন কিন্তু লাইফ লং কিন্তু তাকে ট্রিটমেন্ট নিতে হয়। তো লাইফ লং ট্রিটমেন্টের ক্ষেত্রেও এই ইলেকট্রনিক এই ডিজিটাল সিস্টেম কিন্তু একটা বড় রোল প্লে করতে পারে, যাতে করে যে প্যাশেন্ট তাকে মনে করিয়ে দেওয়া, হ্যাঁ, তার ওষুধ আছে কি না, তার স্টক আউট যদি হয়ে যায়, সে হেলথ সেন্টারের সাথে কমিউনিকেট করতে পারে বা সে যে ওষুধটা নিয়ে আসতে পারে, বা প্রাইভেট সেক্টরেও এই যে সিস্টেম, এটাকে যদি আমরা প্রবর্তন করতে পারি, আমার মনে হয় এনসিডি ট্রিটমেন্টের ক্ষেত্রেও বাংলাদেশ একটা রেভলিউশনারি রোল প্লে করতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে একটি প্রশ্ন করতে চাইব, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের পুষ্টি উন্নয়নের খাতে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের মতো একটা দেশ যেখানে আমাদের সিজনাল ফ্লাড হচ্ছে, আমাদের ড্রাউট আছে, আমাদের ডিজার্টিফিকেশন আছে, নর্দার্ন অঞ্চলে বিভিন্ন নদীর মুখে বাঁধ দেওয়ায় সেখানে ডিজার্টিফিকেশন হচ্ছে। তো পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে যেখানে জলবায়ুর নেগেটিভ ইম্প্যাক্ট খুব বেশি, সেখানে বিভিন্ন খাদ্যশস্যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট কিন্তু কমে যাচ্ছে। তো আমাদের দেশে এরকম কোন স্টাডি আছে কিনা আমার ঠিক জানা নাই। আমাদের দেখতে হবে যে 10 বছর 20 বছর আগে, হ্যাঁ, যেমন একটা পেঁপের মধ্যে, হ্যাঁ, কতটুকু ভাইটামিন এ ছিল, আজকে কতটুকু আছে। হয়তো এখন আমরা যদি ওইভাবে গবেষণা করি, দেখা যাবে যে আমাদের দেশেও বিভিন্ন খাদ্যে শস্যের মধ্যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট বা পরিমাণ অনেক কমে গেছে। তো এইটার নিয়ে আমাদেরকে আসলে অনেক বেশি ভাবতে হবে। আমাদের দেখতে হবে কীভাবে আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার আমরা প্রবর্তন করতে পারি, যাতে করে আমরা যে সয়েল হেলথ, মাটির স্বাস্থ্য রক্ষা করে আমরা কিভাবে ফসল ফলাতে পারি, যে ফসলের মধ্যে আমাদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য সঠিক পরিমাণে বিভিন্ন উপাদান থাকবে, বিশেষ করে সব ভাইটামিন মিনারেল থাকবে। সো ক্লাইমেটকে চিন্তা করে আমাদেরকে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্রবর্তন করতে হবে, এবং এই জন্য আমার মনে হয় যে আমাদের যারা কৃষি গবেষণা করেন তাদেরকে এই ব্যাপারটা নিয়ে আরও অনেক বেশি ভাবতে হবে এবং কাজ করতে হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এই মুহূর্তে যারা বাংলা ভিশনের দর্শক আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমার শুধু একটা কথাই বলার আছে, যে আমরা স্বাস্থ্য ব্যবস্থা বা পুষ্টি ব্যবস্থা বা এগ্রিকালচার ব্যবস্থা, যে ব্যবস্থার কথাই বলি না কেন, গুড গভর্নেন্স এবং পলিটিক্যাল যে ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, এইটা সাংঘাতিক ইম্পর্টেন্ট। আমরা যদি একটা সঠিক রাজনৈতিক ফ্রেমওয়ার্ক দিতে না পারি, একটা এনভায়রনমেন্ট দিতে না পারি, আমার মনে হয় না যে টেকনিক্যাল লেভেলে আমরা যত কথাই বলি আমরা কোনো ফলাফল পাবো। তো এবার দেশে এসে আমি একটা ব্যাপারে আমি সাংঘাতিকভাবে এনকারেজড হয়েছি, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক রিফর্মের কথা বলছি, এবং সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলও তাদের রিফর্ম আইডিয়াগুলোকে ফর্মুলেট করছে। যেমন বিএনপি সহ বিরোধী যেসব দল, গণতন্ত্রকামী যে দলগুলো ছিল, তারা 31টা পয়েন্ট আইডেন্টিফাই করেছে দেশের উন্নয়ন বা দেশকে মেরামতের জন্য। তার মধ্যে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, সোশ্যাল প্রোটেকশন, এসবগুলোই আছে। বিশেষ করে বিএনপি, আমি দেখলাম যে তারা তাদের সংবিধানে গবেষণা এবং এভিডেন্স বেসড পলিসি, হ্যাঁ, এইটাকে কিন্তু তাদের সংবিধানেই যুক্ত করেছে। একটা প্রতিষ্ঠান তারা অলরেডি তৈরি করেছে, এটাকে বলে বিএনআরসি, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার। এদের প্রধান কাজটাই হবে যে বিএনপিকে কিভাবে একটা জ্ঞান ভিত্তিক দলে রূপান্তর করা যায়, যাতে করে ভবিষ্যতের যে বাংলাদেশ আজকে যারা জেনারেশন জি, কালকে জেনারেশন আলফা বা তারপরের জেনারেশন আসবে, তাদের যে এক্সপেকটেশন, তাদের যে চাহিদা, ওই চাহিদাকে সামনে রেখে আমরা দেশের উন্নয়ন কিভাবে করতে পারবো, আমার মনে হয় তার জন্য শুধু বিএনপি না, অন্য রাজনৈতিক দলকেও এরকম জ্ঞানভিত্তিক রাজনীতিকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিয়ে আসতে পারি, সেই দিকে আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। এবং বিশেষ করে আবার বলি যে একটা স্বাস্থ্যবান জাতি ছাড়া কখনোই একটা দেশের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব না। তো স্বাস্থ্য, আমরা যদি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে
নিয়ে যেতে চাই এবং সাস্টেন করতে চাই, আমাদের অবশ্যই স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে এবং স্বাস্থ্য খাতের ঢেলে সাজানোর জন্য আমাদের উপযুক্ত ম্যান পাওয়ার আমাদেরকে মোবিলাইজ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, বাংলা ভিশনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সাথেই থাকুন।